অষ্টম, নবম ও দশম শ্রেণীর জন্য জ্যামিতির প্রাথমিক ধারণাবলী নিয়ে আমি একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। জ্যামিতি বিষয়ক প্রাথমিক ধারণা অর্জনের জন্য অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার ক্লাসটি উপভোগ করো। স্থান। মহাবিশ্ব জুড়ে রয়েছে বিস্তৃত স্থান। পৃথিবী একটি স্থান, বাংলাদেশ একটি স্থান, বাংলাদেশের মধ্যে যে কোনো গ্রাম এক একটি স্থান, এক একটি বাড়ি এক একটি স্থান। কোনো কিছুর কোনো বস্তু যে জায়গা দখল করে তাই হচ্ছে স্থান। যেমন এই বাক্সটা যদি এখানে যে জায়গা দখল করলো, তাহলে সেটা হচ্ছে তার এই বাক্সটির অধিকৃত স্থান। তারপরে যদি আমরা অন্য কিছু রাখি, যেমন এটা বাক্সটার অধিকৃত স্থান। তারপর আমি যদি এটা শার্পনারটা এখানে রাখলাম, তাহলে শার্পনারটা যে জায়গা দখল করলো সেটা হচ্ছে শার্পনার এর অধিকৃত স্থান। অর্থাৎ স্থান বলতে কোনো বস্তু দ্বারা অধিকৃত অংশকেই আমরা স্থান বলতে পারি। তারপর স্থানের পর আমাদের জ্যামিতিক বিষয় হচ্ছে তল। তাইলে কোন একটা বস্তুর যে পার্শ্বগুলো, তাহলে সেগুলো হচ্ছে এক একটা তল। যেমন তাহলে এই বস্তুটার মধ্যে তাহলে এই উপরের দিকে একটা তল আছে, এটা দেখা যাচ্ছে সমান, আর এইদিকে একটা তল আছে সেটা হচ্ছে বাঁকা, এইদিকে একটা তল আছে সেটা হচ্ছে বাঁকা। অর্থাৎ কোনো বস্তুর এই বস্তুটার মধ্যে 1, 2, 3, তারপর বিপরীত দিকে একটা 4টা তল আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা এটার পরিবর্তে একটা ঘন বস্তু নিই, যেমন এটা একটা বাক্স, এটা একটা আয়তাকার বাক্স, তাহলে এই বাক্সের ক্ষেত্রে এখানে এটা একটা তল, এইদিকে একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল, এই পাশে একটা তল, আবার এর অপোজিট একটা তল। তার মানে একটি বাক্সের মধ্যে 6টি তল আছে। তাহলে 6টি তলের মধ্যে এটা সমতল, এটাও সমতল, এটাও সমতল, এগুলো সবগুলো তল দেখতেছি সমতল। আবার এর আগের বস্তুটাতে আমরা দেখছিলাম তাহলে বক্রতল অর্থাৎ বাঁকা তল আছে। তাহলে সেজন্য যেমন এটাতে এই তলটা হচ্ছে বাঁকা, তাহলে এই বাঁকা তলটাকে বলা হয় বক্রতল। অর্থাৎ আমরা দুই ধরনের তল দেখতে পাই, একটা সমতল আর একটা বক্রতল। তারপর হচ্ছে আমাদের জ্যামিতিক ধারণাগুলোর মধ্যে তারপর আমরা রেখা। তাইলে যে কোনো দুইটি বিন্দু সংযোগে আমরা রেখা পাই, অথবা যে কোনো বস্তুর চলার গতিপথটাই হচ্ছে রেখা। তাহলে যেমন এখানে AB একটি রেখা, AB এখানে চিত্রের মধ্যে AB একটি রেখা। তারপর রেখার অংশ বিশেষকে আমরা রেখাংশ বলি। যেমন এখানে AC একটি রেখাংশ, BC একটি রেখাংশ, আবার AB পুরাটাই একটি রেখাংশ। AC এবং AB মিলিত হয়ে AB রেখাংশ গঠিত হয়, আর ACটা শুধুমাত্র একটা রেখা বা রেখাংশ। সরল রেখা ও রশ্মি। যদি কোনো রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তখন তাকে আমরা বলবো সরল রেখা। যেমন চিত্রে AB একটি সরল রেখা, ABর উভয় পাশে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে AB রেখাটি অসীম পর্যন্ত বিস্তৃত। অপরদিকে CBটা হচ্ছে একটা রশ্মি, C বিন্দু থেকে B বিন্দুর দিকে এটা অসীম পর্যন্ত বিস্তৃত। C বিন্দুটা স্থির, কিন্তু B বিন্দুটা
অসীম পর্যন্ত বিস্তৃত, সেজন্য সিবি হচ্ছে একটি রশ্মি। তাহলে এ হচ্ছে সরল রেখা এবং রশ্মি। এখানে অর্থাৎ ও হচ্ছে নির্দিষ্ট বিন্দু যেখানে দুইটি রেখাংশ পরস্পরের সাথে মিলিত হয়েছে। এবার আমরা কোণ নিয়ে আলোচনা করব। এখানে এ বি এবং বিসি দুইটি রেখাংশ পরস্পরের সাথে বি বিন্দুতে মিলিত হলো, তাহলে এ বি সি একটি কোণ উৎপন্ন হলো। এখন কোণ আবার বিভিন্ন ধরনের কোণ আছে, যেমন সমকোণ। একটি রেখাংশ যখন অপর একটি রেখাংশের উপর লম্বভাবে মিলিত হয়, একটি রেখাংশ আরেকটি রেখাংশের সাথে লম্বভাবে মিলিত হলে তখন উৎপন্ন হয় সমকোণ। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তারপর দুইটি রেখাংশ পরস্পরের সাথে একই সরল রেখায় যদি মিলিত হয় তখন আমরা তাকে বলি সরল কোণ। যেমন এখানে চিত্রে এ বি সি একটি সরল কোণ। তাহলে এক সরল কোণের মধ্যে এখানে যদি একটা লম্ব কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে এদিকে একটা সমকোণ হবে, এদিকে একটা সমকোণ হবে। তাহলে অর্থাৎ এক সরল কোণের মধ্যে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি বিদ্যমান। সেজন্য এক সরল কোণকে আমরা 180 ডিগ্রি মাপে এক সরল কোণ সমান 180 ডিগ্রি বলতে পারি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। সূক্ষ্মকোণ যেই কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। স্থূলকোণ যেই কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে বিসির সাথে বিটা যদি লম্ব হতো তাহলে এই সোজা হতো, তখন 90 ডিগ্রি হতো। এখন এই কোণটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, সেজন্য এই কোণটাকে আমরা বলবো স্থূলকোণ। তারপরে প্রবৃদ্ধ কোণ। কোনো কোণের মান যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, যেমন আমরা যদি এটা এভাবে একই সরল রেখায় বিটা মিলিত হতো তখন হতো 180 ডিগ্রি। এখন দেখা যাচ্ছে এই কোণটা 180 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এখানে এই এ বি সি কোণটা অর্থাৎ এই দিকের কোণটা এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। সন্নিহিত কোণ যদি দুইটি কোণ পাশাপাশি একই বিন্দুতে অবস্থান করে তখন এই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। যেমন এখানে চিত্রে এ বি ডি এবং সি বি ডি এই দুইটা সন্নিহিত কোণ, মানে এই কোণের সাথে এই কোণটা হচ্ছে সন্নিহিত কোণ। তারপর হচ্ছে বিপ্রতীপ কোণ। দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে বিপরীত কোণ উৎপন্ন হয়। এই বিপরীত কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। যেমন এখানে এ ও ডি কোণের সাথে বি ও সি কোণটা বিপ্রতীপ কোণ। এখানে এ ও সি কোণের সাথে বি ও ডি কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলো মান পরস্পর সমান হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। যেমন এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটাও অবশ্যই 100 ডিগ্রি হবে, আর এটা যদি 80 ডিগ্রি হয় এটাও অবশ্যই 80 ডিগ্রি হবে। তাহলে দুইটি বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হয়, এটা আমাদের মনে রাখতে হবে। দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তখন এই কোণগুলোকে পরস্পর একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। অর্থাৎ এখানে বিসি এর উপর এ বি রেখাটা লম্বভাবে অবস্থান করতেছে, আবার কিন্তু বিডিটা তির্যকভাবে অবস্থান করতেছে। তাইলে এ বি ডি কোণ এবং ডি বি সি কোণ এই দুটি কোণ পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণের একটি কোণের মান যদি মনে করো এই কোণটার মান যদি 50 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটার মান হবে 40 ডিগ্রি, কারণ দুইটি পূরক কোণের মান সবসময় একসাথে যোগ করলে 90 ডিগ্রি হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে সম্পূরক কোণ। দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন ওই কোণ দুইটিকে একটিকে আরেকটি সম্পূরক কোণ বলা হয়। যেমন এখানে এ বি ডি কোণের সাথে সি বি ডি কোণটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণের একটির মান যদি 110 ডিগ্রি হয় তাহলে অপরটি কত হবে? তাহলে 180 থেকে 110 ডিগ্রি বাদ গেলে 70 ডিগ্রি, তাহলে অপর কোণটা হচ্ছে 70 ডিগ্রি হবে। এবার একান্তর কোণ। দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে তখন
এখানে একান্তর কোণ উৎপন্ন হয়, তাহলে এগুলো একান্তর কোণ, যেমন এটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তার মানে ছেদকের বিপরীত পার্শ্বের কোণগুলো হচ্ছে একান্তর কোণ, এটার সাথে এটা হচ্ছে একান্তর কোণ। আবার ছেদকের একই পার্শ্বের কোণ, যেমন এটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তারপর এটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অর্থাৎ ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলো হচ্ছে একান্তর কোণ, আর একই পাশে অবস্থিত কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। সাধারণত একান্তর কোণগুলো এবং অনুরূপ কোণগুলোর মান সমান। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলি। তাহলে বাহু বেধে ত্রিভুজ তিন প্রকার। বাহু বেধে ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু সমান, এ বি, বিসি, এসি, তিনটি বাহু সমান হলে তখন এটা সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেগুলোকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, যেমন চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে এ বি বাহুর সাথে এসি বাহু সমান। তারপর বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, অর্থাৎ একটির সাথে আরেকটু সমান নয়, এ বি, বিসি, এসি এর মান ভিন্ন ভিন্ন, তখন সেগুলোকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। কোণবেধে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে যেমন এটা একটা ত্রিভুজের কোণগুলো যখন সূক্ষ্ম কোণ হবে তখন এই ত্রিভুজটাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন এখানে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের তিনটি কোণের মানই 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেজন্য এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের কোণগুলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেই ত্রিভুজটাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ একটি সমকোণের সাথে ত্রিভুজটা গঠিত হলে তখন তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট বড়, তখন তাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ, অর্থাৎ এখানে 4টি বাহু আছে, এ বি, বি সি, সি ডি, এডি। আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। যেমন এই চতুর্ভুজের এ বি বাহুর সাথে সিডি বাহু সমান, বিসি বাহুর সাথে এডি বাহু সমান। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, এখানে প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ সেই চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র। তারপর রম্বস, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ এখানে বাহুগুলো পরস্পরের সাথে লম্ব নয়, কোণগুলো সমকোণ নয়, তখন তাকে বলা হয় রম্বস। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। যেমন এই চতুর্ভুজের মধ্যে এ বি বাহুর সাথে সিডি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং এডি বাহুর সাথে বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো সামান্তরিক। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল, তাই কিন্তু সবগুলো বাহু অসমান তাকে বলা হয় ট্রাপিজিয়াম। যেমন এখানে চিত্রে এডি বাহুর সাথে বিসি বাহু সমান্তরাল, কিন্তু এ বি, বিসি, সিডি, এডি সবগুলো বাহু পরস্পর অসমান, একটা বাহু আরেকটার সাথে সমান নয়। অর্থাৎ কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল এবং সবগুলো বাহু যখন অসমান হবে তখন আমরা তাকে বলবো ট্রাপিজিয়াম। তো আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ
যা শিখলাম। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের কিন্তু 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি। এই বিষয়টা মনে রাখতে হবে। কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পরিভ্রমণকারী বক্ররেখা যেই ক্ষেত্র আবদ্ধ করে সেটা হচ্ছে বৃত্ত। একটি নির্দিষ্ট বিন্দু উকে কেন্দ্র করে ও বি দূরত্ব নিয়ে একটি রেখা চতুর্দিকে পরিভ্রমণ করে আসছে আবার বি বিন্দুতে। এই ধরনের আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলবো বৃত্তক্ষেত্র। একটা বৃত্তক্ষেত্রের যেখান থেকে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয় তাকে বলা হয় কেন্দ্র। এটা বৃত্তের কেন্দ্র। তারপর বৃত্তের যে কোনো দুই প্রান্তের সংযোগকারী সরলরেখাটাকে বলবো জ্যা। যে কোনো দুই প্রান্তের সংযোগকারী সরলরেখাটাকে বলা হবে জ্যা। জ্যা বৃত্তটাকে যেই দুটি অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশকে বলা হবে বৃত্তচাপ। যেমন এখানে একটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে দুইটি অংশে বিভক্ত করলে চাপ দুটি যদি একটি বৃহত্তর এবং আরেকটা ক্ষুদ্রতর হয়, ক্ষুদ্রতর চাপটিকে বলা হয় উপচাপ আর বৃহত্তর চাপটিকে বলা হয় অধিচাপ। তারপর বৃত্তের চতুর্দিকে পরিভ্রমণকারী সরলরেখাটাকে বলা হয় পরিধি। বৃত্তের চতুর্দিকে পরিভ্রমণকারী সরলরেখাটাকে বলা হয় পরিধি। বৃত্তের কেন্দ্র দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোগকারী সরলরেখাটাকে বলা হয় ব্যাস। বৃত্তের ব্যাস, অর্থাৎ এখানে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তারপরে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। যেমন এখানে ওডি হচ্ছে একটি ব্যাসার্ধ, ওবি হচ্ছে একটি ব্যাসার্ধ, ওসি হচ্ছে একটি ব্যাসার্ধ। এখন বৃত্তের কোনো ছাপের উপর যেমন এখানে বিসি বৃত্তের একটি ছাপ, এই বিসি বৃত্তের একটি ছাপ, বিসি ছাপের উপর কেন্দ্রের সাথে একটা কোণ, সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর পরিধির সাথে যে কোণ সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। একটি বৃত্তচাপের উপর যেমন বিসি ছাপের উপর কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন হলো বি ও সি কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তের পরিধির সাথে এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে বি এ সি কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে আমাদের একটা উপপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে যদি একই ছাপের উপর কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়। কাজেই আমাদের যদি বলা হয় একই ছাপের উপর অবস্থিত একটি কেন্দ্রস্থ কোণের মান 80 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণের মান কত হবে? তাহলে বৃত্তস্থ কোণের মান হবে কেন্দ্রস্থ কোণের মানের অর্ধেক, অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে এই বিষয়টা আমাদের অবজেক্টিভ প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা জ্যামিতির বিভিন্ন চিত্রাবলীর প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করলাম। এগুলো ভালোভাবে একটু খেয়াল রাখার চেষ্টা করবে, তাহলে জ্যামিতি বোঝাটা তোমাদের পক্ষে সহজ মনে হবে বলে আমি আশা করি। আজকের ক্লাসে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের জ্যামিতি বিষয়ক এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চাই। আমি আজকের ক্লাসের উপর ভিত্তি করে 10টি বহু নির্বাচনী প্রশ্নের একটি সেট শনিবার সকাল 9:30 অনলাইনে ছাড়ব। তোমরা নাম, শ্রেণী, রোল নাম্বার এবং মোবাইল নাম্বার লিখে এরপরে সঠিক উত্তরগুলো, যেমন 1 নম্বরের সঠিক উত্তর ক, 2 নম্বরের সঠিক উত্তর গ, 3 নম্বরের সঠিক উত্তর খ, এইভাবে করে 10টি সঠিক উত্তর দিয়ে এটাকে মোবাইলে ছবি তুলে
অনলাইনে আপলোড করবে, সেখান থেকে আমি দেখব। তবে প্রশ্ন দেওয়া হবে 9টা 30 মিনিটে, উত্তর পৌঁছাতে হবে 9টা 45 মিনিটের মধ্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। খুদা হাফেজ।